নমস্কার, দেখছেন বাংলা জাগো। দিল্লির মহাযুদ্ধ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। আজকে আমরা বর্তমানে যেখানে রয়েছি সেখানে এককালে এই লাল ঝান্ডার দাপট ছিল, কারণ এখানেই কার বসবাস ছিল? লক্ষণ শেঠের। তবে সিপিএমের জায়গা নাকি এখান থেকে চলে গেছে, সাধারণ জনগণ এখানে তা মানতে চায় না। এবং বর্তমানে 2024-এর লোকসভা নির্বাচনে এখান থেকে কে জয়ী হবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এখানকার সিপিএম প্রার্থী হয়েছেন আইনজীবী তরুণ তুর্কি, একদম বামেদের সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু আশাবাদী তার জয় একদম নিশ্চিত। অপরদিকে এখানে তার বিপক্ষেই দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, অপরদিকে বিজেপির একদম হেভিওয়েট তারকা বলা যেতে পারে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। লড়াই একদম হাড্ডাহাড্ডি হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই ঝান্ডা কি আবারও তমলুক লোকসভা কেন্দ্রে গাঁথতে পারবে বাম সমর্থকরা বা বাম প্রার্থী নিজে সায়ন বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা আশাবাদী? চলুন আজ সেই প্রার্থীর মুখ থেকেই তার কাহিনী জেনে নেওয়া যাক। চলুন। যে চমকের কথা আপনাদেরকে বলছিলাম একদমই ঠিক ধরেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এই হাই ভোল্টেজ কেন্দ্র। বারংবার আমি কেন বলছি এই হাই ভোল্টেজ, প্রশ্নের মধ্যে তার তো একটা প্রতিচ্ছবি অবশ্যই দেখা দেবে। তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন, প্রথমেই স্বাগত বাংলা জগতে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণভাবে কিন্তু একটা লাইন চলে আসছে, সেটা হচ্ছে, আমরা জানি বাংলা একটা কথা আছে, জোর যার মুলুক তার। জোর যার তমলুক যার বললে কি খুব একটা ভুল হবে? খুবই ভুল হবে। জোর যার তমলুক তার, তাই যদি হতো আর তাই যদি হবে, তাহলে তো এই কথাটা যদি বিশ্বাসযোগ্য হতো, তাই এত 1.5 মাস ধরে প্রচার টোচার করতাম নাকি? জোর যার মুল্লুক তার, জোর যার তমলুক তার, এই যদি হতো তাহলে দেখো, এত সোজা বিষয় নয়। গণতন্ত্রে মানুষ ভোট দেয়, মানুষ ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করে বা এমএলএ এমপিকে নির্বাচিত করে। তাতে কিছু নির্বাচনের ইস্যু থাকে, এজেন্ডা থাকে। এই যে জোরের কথা বলছো তোমরা, সেই জোরটা 2011, 2016, 15, 18, 19, 20, 21 অবধিও হয়তো কিছুটা হয়েছে। আজকে 2024-এ দাঁড়িয়ে মানুষ ভোট দিতে যাবে জেভিয়ার। এবং তুমি জেনে রাখো, মানুষ প্রতিষ্ঠান বিরোধী জায়গা থেকে দাঁড়িয়ে ভোট দেবে। প্রতিষ্ঠান বিরোধী বলতে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, এবং ভয়ঙ্কর অ্যান্টি এস্টাবলিশমেন্টের হাওয়া বইছে, ভয়ঙ্কর। এই হাওয়াটা এতদিন আমরা কেন বুঝতাম না? এর একটা মজার গল্প আছে। তৃণমূলের লোক বোঝাতে সমর্থ হচ্ছিল যে তোমার যদি বিজেপির ওপর রাগ থাকে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট বিজেপির বিরুদ্ধে, তুমি আমাকে দাও। আর বিজেপি বলছিল তোমার যদি তৃণমূলের ওপর রাগ থাকে, তাহলে অ্যান্টি এস্টাবলিশমেন্ট তৃণমূল তুমি আমাকে দাও। ফলত দুজনেই সরকার পক্ষ, একজনের বিরুদ্ধের ভোট আরেকজনে যাচ্ছে। এই জন্য বাংলার মানুষ আমরা খুব একটা বুঝতে পারছিলাম যে অ্যান্টি এস্টাবলিশমেন্টটা কোথায় আছে। আজকে কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্টটা বোঝা যাচ্ছে, যেহেতু বামপন্থীরা, লেফট কংগ্রেস অ্যালায়েন্সের ক্যান্ডিডেট সায়ন ব্যানার্জি, আমরা যেভাবে মাঠে ময়দানে খাটছি, রাদার এখনও 12-14 দিন আমরা এই লড়াই চালাবো, মানুষ বুঝতে পারছে যে এখানে একটা অল্টারনেটিভের জায়গা আছে, একটা বিকল্পের জায়গা আছে। তাদের প্রার্থী মনে ধরেছে, তাদের প্রার্থী পছন্দ হয়েছে। যদি জোর যার মুলুক তার এই গল্পই হতো, তাহলে গণতন্ত্রের সামগ্রিক যে বিষয় আশয় সব কিছু মিথ্যা হয়ে যেত। মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে, কোনো কবজির জোর নয়। বেশ, কিন্তু কোথাও গিয়ে তাপপ্রবাহের স্পেল চলছিল, কোথাও গিয়ে মনে হচ্ছে যে তমলুকের আবহাওয়া, মানে ভোটের আবহাওয়া গরম নাকি বাইরের আবহাওয়া গরম? তো বাইরে তো প্রচার করছো, কি মনে হচ্ছে? এরকম কিছুই না। তোমরা সাংবাদিকরা যে বলছো যে তমলুক বিশাল হাই ভোল্টেজ হয়ে গেছে, তমলুক বিশাল হটসিট হয়ে গেছে, হাই ভোল্টেজ ম্যাচ, আমি এখানে কোনো হাই ভোল্টেজ হট কিছুই খুঁজে পাচ্ছি না। যা হচ্ছে এটা হাইপ। আর 5টা কেন্দ্রর মতোই এটা খুব সাধারণ একটা কেন্দ্র, যে হাইপ দিয়ে বোঝানো হচ্ছিল যে এখানে অমুক রয়েছে, ওখানে তমুক রয়েছে, ওখানে অমুক প্রার্থী আছে, তাই জন্য হাই ভোল্টেজ, একদমই নয়। এবং আমি তাকে, আমার দুঃখের ব্যাপার, আমি তাকে হারিয়ে দেওয়ার পরে আমি জায়েন্ট কিলারও বলতে পারবো না নিজেকে, কারণ আমি তাকে জায়েন্ট বলে মনেই করছি না। অনেস্টলি স্পিকিং, আই এম টেলিং ইউ। প্রার্থীর নাম যদিও তো শুভেন্দু অধিকারী, আমি বুঝতাম যে হ্যাঁ, যদিও বা এখানে শুভেন্দুবাবুই ভোট করাবেন বিজেপির, তৃণমূলের ভোট করাবেন তৃণমূলের মন্ত্রীরা। আমাকে লড়তে কিন্তু কোনো প্রার্থীর বিরুদ্ধে হচ্ছে না, আমাকে লড়তে হচ্ছে একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে রাজ্যের শাসক দলের বিধায়ক, মন্ত্রী।
তাদের বিরুদ্ধেই লড়াইটা লড়তে হচ্ছে। খবরদার ভেবো না কোনো প্রার্থীর বিরুদ্ধে লড়তে হচ্ছে, কারণ বাকি যে প্রার্থীরা আছে তারা কেউ নিজের দমেই ভোট লড়ছে না। সায়ন, কোথাও গিয়ে লড়াইটা প্রত্যক্ষভাবে দেবাংশু এবং অভিজিৎ বাবুর বিরুদ্ধে হলেও পরোক্ষভাবে কোথাও গিয়ে শুভেন্দুদার নামটা বারংবার উঠে আসছে। আমি তো প্রচারের প্রথম দিন থেকে বলেছি, আমার প্রচারের প্রথম দিন থেকে একটাই বার্তা আমি তুলে ধরেছি, যে এই লড়াই শুভেন্দুবাবু 2019 সালে, শুভেন্দু অধিকারী 2019 সালে নিজের ভাই দিব্যেন্দু অধিকারীকে জেতানোর জন্য তমলুকে ঘুরে ঘুরে বলল তৃণমূলকে ভোট দিতে। 1 বছর 3 মাস 4 মাসের মধ্যে গোটা অধিকারী পরিবার তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল। মানুষ আজকে উত্তর চাইবে না, মানুষকে খেলনা একজন প্রার্থীকে জেতালো, তৃণমূল থেকে জিতলো, পরের 5 বছর সে তৃণমূলে রইল না বিজেপিতে রইল, সেটাই মানুষ বুঝতে পারলেন না। এবং তার সাথে সবচাইতে বড় বিষয়, তার সাথে সবচাইতে বড় বিষয় আপনি যদি লক্ষ্য করেন যে সামগ্রিকভাবে এই প্রার্থীরা তারা করলোটা কি। যিনি জিতলেন তিনি মাত্র 22%, তিনি মাত্র 22 দিন পার্লামেন্টে গেলেন, 100 দিনের মধ্যে 22 দিন। আজকে তৃণমূলকেও তার উত্তর দিতে হবে, বিজেপিকেও তার উত্তর দিতে হবে, কারণ তিনি এখন বিজেপিতে গিয়ে বসে আছেন। কথা খুব পরিষ্কার, এখানে লড়াই, আমি তোমাকে আবার বলছি, এখানে লড়াই প্রত্যক্ষ পরোক্ষ তুমি যাই বলো, সে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই লড়তে হচ্ছে এবং রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধেই লড়তে হচ্ছে, কোনো প্রার্থীর বিরুদ্ধে না। সায়ন, যখন দলের তরফ থেকে যখন তোমার নামে শিলমোহর পড়লো যে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছ তুমি, এই খবরটা কি আগে থেকে টের পেয়েছিলে বা কোনোভাবে কি আগে থেকে মনে হয়েছিল যে সত্যি একটা তো খবর উঠে আসছে, হতে পারি, নাকি একদম আকস্মিকভাবেই হয়ে গেলাম? বুঝতেই পারলাম না আমি কী করে হতে পারলাম। না দেখো, আমি তোমাকে একটা কথা বলি, আমরা দলের 365 দিনের লোক, আমরা পার্টি মেম্বার। সিপিআইএমের যে স্ট্রাকচার, তাতে আমি 2014 সালে পার্টি মেম্বারশিপ আমাদেরকে দিয়েছিল, আমার যখন 21 বছর বয়স। আমরা এসএফআইয়ের জেলা কমিটির মেম্বার হয়েছিলাম 2012 সালে। ফলত অনেকে যারা আমাকে টেলিভিশনে দেখে চিনিয়েছে, তাদের হঠাৎ করে মনে হয়েছে যে ছেলেটা হঠাৎ করে এসে কোথা থেকে বসে পড়ে চলে এসছে। সোশ্যাল মিডিয়াতে তোমরা অনেক পরে দেখেছো, সোশ্যাল মিডিয়াতে তোমরা মুখ দেখতে পেয়েছো 2021 সালে। আমি রাজনীতির ময়দানে 2012 সাল থেকে, গোটা পরিবারটা রাজনৈতিক পরিবার, বেড়ে ওঠা একটা বামপন্থী পরিমণ্ডলের মধ্যে। আমার বাবা আমৃত্যু 2010 সালে যখন মারা যান, সেই সময় তো পার্টির লোকাল কমিটির সেক্রেটারি। আমার মা সেই সময়তে পার্টির লোকাল কমিটির মেম্বার, সামগ্রিকভাবে ডিওয়াইএফআইয়ের এক সময়ের রাজ্য কমিটির সদস্য। ফলত আমি একটা পার্টি পরিমণ্ডলে বড় হওয়া ছেলে। আমরা বুঝি যে নির্বাচনটা কি, নির্বাচনটা কেমনভাবে করাতে হয়। পঞ্চায়েতের ভোটে বুথে দাঁড়িয়ে ভোটটা আমরাই করাই। আমার বাড়ি গ্রামে, আমি গ্রামে থাকি। সেখান থেকে দাঁড়িয়ে যেদিনকে নাম অ্যানাউন্স হলো, আমি তার আগের দিনকে নর্থ বেঙ্গলে ছিলাম, উত্তরবঙ্গে ছিলাম, একটা মামলার জন্য আমি উত্তরবঙ্গে ছিলাম। এবং খুব আমি জানি না, খুব কোইন্সিডেন্ট বিষয়, আমার সেদিনকে ফেরার কথা নয়। আর মামলার কাজ যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল, আমার মনে হলো যে থেকে আর কি করব, বাড়ি যাই। তো আমি যিনি মক্কেল ছিলেন, আমি তাকে বললাম আপনি আমার একটা ফেরার বন্দোবস্ত করে দিন। তা উনি একটা ফ্লাইটের টিকিট করে দিলেন 5:30-6টার সময়। সেই সময় আমার কাছে একটা ফোন এলো, আমি একটা আভাস বুঝলাম যে এরকম কিছু একটা হচ্ছে, এরকম কিছু একটা চলছে। আমি খুব একটা গুরুত্ব দিইনি অনেস্টলি স্পিকিং, তার কারণ যতক্ষণ না পার্টির ওপর নেতৃত্ব, লিডারশিপ, রাজ্য কমিটি, সেলিমদা, সুজনদা, শ্রমিকদা, এনারা যতক্ষণ না বলছেন সেটা। পরের দিন সকালবেলা আমাকে সেলিমদা ফোন করলেন, তখন বাজে প্রায় ভোর 6টা 6:30 বাজে। তার আগে আমাকে সুজনদা খালি একবার বলে রেখেছিলেন, তুই ব্যাগপত্র গুছিয়ে রাখ, তোকে আমরা ভোটের জন্য একটা জায়গায় পাঠাবো। তা আমি ভেবেছিলাম হয়তো প্রচারের কাজে পাঠাবে বা কোনো ক্যান্ডিডেটের সাথে প্রচারে একদম সারাক্ষণ থাকবার জন্য পাঠাবে। তখন আমাকে সেলিমদা ফোন করে বললো, আমরা তোকে এরকম ঠিক করেছি, তমলুকে তোকে লড়তে হবে এবং লড়তেই হবে। মানে এরকমটা নয় যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি লড়বি কি না, তোকে জানতে চায়। আমাকে বলে তমলুক না, আমাকে এরকম আমাকে কোনো অপশন কেউ দেয়নি। আমাকে ফোন করে এরকম বলেনি যে তোমার নামটা আমরা ভাবছি, তোমার মতামত জানবার জন্য। তমলুকে তোমার নাম বলা হয়েছে, তমলুকে তোমাকে লড়তে হবে, আমরা সবাই আছি, তুমি ওখানে চলে যাবে ওই দিন। আজকে বিকালে প্রেস কনফারেন্স হবে। তারপরে কোর্টে ছিলাম, আমি জানলাম। তারপরে সেই দিন থেকে 14ই না 15ই মার্চ, সেদিন থেকে আজ প্রায় 10ই মে, এতদিন ধরে তমলুকেই প্রচার করছি। শান, একটা কথা বলো, তুমি তো বিভিন্ন জায়গায় প্রচার করছো এবং টেলিভিশনের পর্দায় তাদের মনে এখন একটাই প্রশ্ন, দেবাংশু ভট্টাচার্য মিছিলে যাচ্ছেন বা কোথাও গিয়ে তিনি প্রচারে যাচ্ছেন, বারংবার গো ব্যাক স্লোগান উঠছে, বিজেপি প্রার্থী যাচ্ছেন, গো ব্যাক স্লোগান উঠছে, কিন্তু কখনো সায়ন বন্দ্যোপাধ্যায় কি গো ব্যাকের জায়গায় কাম ব্যাক স্লোগান শুনতে পেয়েছে এখন অবধি? কেউ কি বলেছে? শুধু বিয়েটা হয়ে গেছে বলে আই লাভ ইউ বলছে না কেউ, বাকি গোলাপ দিচ্ছে, ফুল দিচ্ছে, আদর করছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শুধু সবার কাছে খবর আছে ছেলেটার বিয়ে করেছে মাসখানেক আগে বলে কেউ আই লাভ ইউটা বলছে না। হ্যাঁ, কেন গো ব্যাক কেন বলতে যাবে? আমাকে গো ব্যাক কেন বলবে?
আমরা যারা চুরির বিরুদ্ধে লড়াই করলাম, আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলাম, আমরা যারা দাঙ্গা বিরোধী, আমরা যারা দেশের পক্ষে, সংবিধানের পক্ষে, সংবিধানের মূল ভাবনার পক্ষে, বেকার যুবকদের কাজের পক্ষে, জিনিসপত্রের দাম কমানোর পক্ষে, আমাদেরকে মানুষ বুকে আগলে রাখছেন। যে বা যারা চোরেদের মাতব্বরি করেছে বা করছে, বা একটা সময় অবধি চোরেদের বিপক্ষে কথা বলে এখন চোরেদের মাতব্বরি করছে, তাদেরকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু তুমি কি এটা অস্বীকার করতে পারবে, তৃণমূল কংগ্রেস বিজেপি বারংবার বলেছে 34 বছরে বাংলা অনিলায়ন দেখেছে, তাহলে হলদিয়া হোক বা তমলুকের মানুষ হোক, তারা কি শিল্পায়নের ছোঁয়াটা পাবে যদি এখান থেকে বাম জিতে যায়? তুমি এই মুহূর্তে যেখানে বসে আছো, এটা হচ্ছে ব্রজলাল চক, হলদিয়ার। তুমি যদি এখান থেকে আরেকটু কিছুটা সোজা এগিয়ে যাও, ওখান থেকে যদি বাঁদিকে আর 3 থেকে 4 মিনিট যাও, বা ওই লেন ধরে তুমি যদি দুর্গাচক চলে যাও, তুমি দেখতে পাবে একের পর এক শিল্প কলকারখানা মাথা তুলে দাঁড়িয়ে আছে। তার মধ্যে সবচাইতে বড় হলদিয়া পেট্রোকেমিক্যালস। এই যে এখন হুগলির এক প্রার্থী বলছে না, চারিদিকে ধোঁয়া 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 ধোঁয়া, ওইখানে যত ধোঁয়া উঠছে আর যত আগুন বেরোচ্ছে, ওগুলো সিপিএমের আমলে তৈরি হওয়া। এন্টায়ার হলদিয়ার শিল্পায়ন লেফটের আমলে তৈরি হওয়া, বামফ্রন্টের আমলে তৈরি হওয়া। বামপন্থীরা ক্ষমতায় আসবার আগে কেবলমাত্র 2টো জিনিস হলদিয়াতে ছিল। একটা হচ্ছে হলদিয়া বন্দর, আর একটা ছিল হচ্ছে তোমার হলদিয়াতে আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। বাদবাকি আজকে তুমি হলদিয়াতে যা দেখছো, যত শিল্প কলকারখানা দেখছো, সব আমাদের সময়তে তৈরি। দুর্ভাগ্যের হলেও সত্যি 2011 সালে ক্ষমতাতে পরিবর্তন হওয়ার পরে শুভেন্দু অধিকারী যখন এইচডি এর মাথায় বসলেন সাংসদ হিসেবে, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, একের পর এক কলকারখানা বিভিন্ন কারণে হলদিয়া ছেড়ে চলে গেছে। এবিজি গ্রুপ, তাদের মতো একটা বড় বিষয়, তারা হলদিয়া ছেড়ে চলে গেল। রোহিত ফেরোটেক হলদিয়া ছেড়ে চলে গেল। রেলের কোচ কারখানা বন্ধ হয়ে গেল। আজকে মিৎসুবিশি তারা বন্ধ করে দিয়ে একজন অন্যের কাছে হ্যান্ড ওভার করে চলে গেছে, তারাও কার্যত ধুঁকছে, আমি যা খবর পাচ্ছি। নতুন শিল্প কলকারখানা কোথায় গেল? আজকে বিজেপিকে তো উত্তর দিতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো স্পষ্ট বলছেন যে সম্পূর্ণটা সিপিএমের দোষ, যেই কারণেই 56,000 কলকারখানা বন্ধ হয়ে গেল। তোমরা কিছু বলছো না কেন? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, ভর দুপুর বেলায় যিনি একটা সেফটি পিনের কারখানা উদ্বোধন করতে পারে না, ছেড়ে দাও, সেফটি পিনে 2টো পিন থাকে, একটা আলপিনের কারখানা উদ্বোধন করতে পারেনি যিনি, তার থেকে এই সমস্ত কথা আমরা শুনতে রাজি নই। শিল্প করার ধক, ক্ষমতা, অকাত কোনোটাই তৃণমূলের নেই। যেটুকু আছে, মানুষের ভাত কেড়ে নাও, রুটি কেড়ে নাও, রুজি কেড়ে নাও, চাকরি কেড়ে নাও। আমাদের কথা হচ্ছে খুব পরিষ্কার, আমি তোমাকে স্ট্যাটিস্টিকলি বলছি, হলদিয়া বন্দর এই মুহূর্তে ধুঁকছে, হলদিয়ার মতো স্ট্র্যাটেজিক লোকেশন। তার কারণ হলদি নদীতে ড্রেজিং করা হচ্ছে না, পলি জমছে, তার ফলে বড় জাহাজ আজকে আসতে পারছে না। এই দায় আজকে বিজেপি নেবে না? এটা তো বিজেপির দপ্তর, বিজেপির মন্ত্রক। ওয়াটারওয়েজ অ্যান্ড পোর্ট, তার মন্ত্রীর নাম কি? কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর নাম সর্বানন্দা সনোয়াল। তাহলে তিনি কেন ড্রেজিং করালেন? আজকে তো বিজেপিকে উত্তর দিতে হবে। আজকে হলদিয়াতে বড় জাহাজ না এসে পাশে পারাদ্বীপে চলে যাচ্ছে, হলদিয়ার ব্যবসা মার খাচ্ছে, আজকে উত্তর দেবে না। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করলাম, কোলাঘাটের বুকে র্যামকো সিমেন্ট আমরা তৈরি করলাম, কেন তৃণমূল কংগ্রেস অথবা বিজেপি? আমি আরও খুব স্ট্রিট কাট আমি তোমাকে বলছি, আমি যেটা প্রচারেও বলেছি, যে এই পূর্ব মেদিনীপুরের মাটি কালীঘাটের ব্যানার্জি পরিবারকে সব কিছু উজাড় করে দিয়েছে, এই পূর্ব মেদিনীপুরের মাটি কাঁথির অধিকারী পরিবারকে সব কিছু দিয়েছে, কিন্তু তার বদলে কাঁথির অধিকারী পরিবার বা কালীঘাটের ব্যানার্জি পরিবার পূর্ব মেদিনীপুরের মাটিকে বিশ্বাসঘাতকতা, ধোঁকাবাজি ছাড়া আর কিছু দেয়নি। পরিষ্কার কথা। কিন্তু প্রচারে বেরোচ্ছ, কোথাও গিয়ে বারংবার টেলিভিশন পর্দা আমি বাদ দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকো, মাঝে মধ্যে দেখা যায়। সোশ্যাল মিডিয়া অনেকে বলছে যে কোথাও গিয়ে হয়তো তোমার ইন্সপিরেশন অনুব্রত মণ্ডল। প্রশ্ন হচ্ছে, অনুব্রত মণ্ডল কী করে ইন্সপিরেশন হতে পারে? যেখানে একদিকে গুড় বাতাসার প্রচার, অপরদিকে সায়ন বন্দ্যোপাধ্যায় জল বাতাসা খেয়ে প্রচারে নামছে। কখনো কি মনে হয়েছে বাস্তবতা আছে, মানে গুড় বাতাসাকে ফলো করতে জল বাতাসা? না না, সেটা একটা অন্য কারণে, সেটা অনেকে বুঝতে পারেনি। আমাদেরই কোনো এক প্রার্থী নিজেকে বিশাল বড় জমিদার টমিদার মনে করে সাংবাদিকদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। আমি তার পরের দিন সবাইকে বাতাসার জল খাইয়ে বলেছিলাম, সবাই মাথা ঠান্ডা রাখুন, খুব গরম পড়েছে, এত উত্তেজিত হবেন না, প্রার্থী হয়েছেন বলে নিজেকে জমিদার ভাববেন না। এটা অনেকে বুঝতে পারেনি, গুড় বাতাসা এসব ভেবেছে, কিন্তু আসল উদ্দেশ্য এটাই ছিল। কোথাও গিয়ে 2019 যদি দেখা যায়, সেখানে ইব্রাহিম আলী 9% ভোট পাচ্ছেন, এবং সেখানে যেমনটা তুমি আগে বলছিলে দিব্যেন্দু অধিকারী। জনগণের মনে প্রশ্ন যাচ্ছে কোথাও গিয়ে, যে যাকে আমরা ভোটটা দিচ্ছি সেটা হতে পারে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলাম, 2 দিন পর সে দলবদল করলো, বিজেপিতে এলো, একটা আদর্শগত পরিবর্তন হচ্ছে, এবং সেখানে কিন্তু 50% ভোট নিয়ে জিতেছিলেন তিনি। কোথাও গিয়ে তার জনগণ কি এমন দেখবেন যে বামেদেরকে ভোটটা দেবেন, যে না, বামের এই প্রার্থী হয়তো নিজেদের আদর্শ বিচ্যুত হবে না, আদর্শকে মেনে বামেই থাকবে, সে হয়তো তৃণমূল বা বিজেপিতে যাবে না। দেখে নিয়েছে মানুষের প্রার্থীকে, একবার দেখে নিয়েছে। তুমি হলদিয়ার মাঠে ঘাটে অলিতে গলিতে শুধু প্রার্থী সম্পর্কে জিজ্ঞেস করো,
কাকে ভোট দেবে পরের কথা, 3জন প্রার্থীর নাম বলবে, 3জন বা 5জন, টোটাল 9জন প্রার্থী আছে ব্যালট অনুযায়ী। তুমি 9জন প্রার্থীরই নাম বলবে, দিয়ে সবাইকে তুমি জনমত সমীক্ষা করে দেখো প্রার্থী হিসেবে মানুষ কাকে এগিয়ে রাখছে। আমি নিজের ঢাকঢোল নিজে বাজাবো না। তৃণমূলের ভেতরে খবর নাও প্রার্থী হিসেবে কাকে এগিয়ে রাখছে, বিজেপির ভেতরে খবর নাও, জিজ্ঞেস করো কারা মাথা ঠুকছে, আরে ভাই এ তো মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, আমাদের প্রার্থী তো ঘর ছেড়ে বেরোচ্ছে না, একটু খোঁজ খবর নাও। আমি কারুর নাম করছি না, আমার এইগুলো বলবার অর্থ কাউকে ছোট করা নয়, আমি তোমাকে বাস্তব বলছি। এবার যার বাস্তব বুঝবার ক্ষমতা নেই সে আটভাট বকবে, কিন্তু এটা ফ্যাক্ট। মানুষ বুঝছে, একটা 31 বছরের তরুণ তরতাজা ছেলে, তার চোখে স্বপ্ন আছে, সে বলছে জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে মানুষের উন্নয়ন। দ্যাট ইজ এ পজিটিভ স্লোগান। সে বলছে আপনারা আমাকে ভোট দিন, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের আইনসভায় গিয়ে দেশের কথা বলবো, দশের কথা বলবো, পার্লামেন্টে গিয়ে আপনাদের কথা তুলে ধরবো। ইটস এ পজিটিভ স্লোগান, ইটস এ পজিটিভ আউটব্যাক বা পজিটিভ আউটকাম। মানুষ এটাই শুনতে চায়। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে একটা বলছি, আমি একটা জায়গায় প্রচার থেকে খুব পিছিয়ে আছি। এখানে তৃণমূল আর বিজেপির প্রার্থী একে অপরকে কেউ দাদু বলছে, নাতি বলছে, কেউ সাপ বলছে, কেউ সাপুড়ে বলছে। আমি এসব লড়াইতে নেই ভাই, আমি সাপ সাপুড়ে দাদু নাতি কেউ নই। খুব যদি দাদু নাতি হওয়ার ইচ্ছা আমার কিছুই নেই। আমি প্রার্থী, মানুষের কাছে যাচ্ছি, গিয়ে বলছি বেকার ছেলে মেয়েদের হাতে চাকরি তুলে দিতে হবে, শিক্ষিত ছেলে মেয়েদেরকে মাথা তুলে বাঁচবার জায়গা করে দিতে হবে, জিনিসপত্রের দাম বেড়েছে তাকে কমানোর ব্যবস্থা করতে হবে, মানুষ যাতে আরেকটু ভালো থাকে তার ব্যবস্থা করতে হবে। চাকরি তো নাকি হচ্ছে, কারণ কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাহলে কেন বিকাশবাবু এখনও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন সব নিয়োগ অবৈধ? কি বলবে? বিকাশবাবু সুপ্রিম কোর্ট চালান না। আমি আমার মতো যদি হঠাৎ করে কালকে গিয়ে বলি যে রাজ্য সরকারটা অবৈধ, বলতেই পারি, কিন্তু তার মানে এই রাজ্য সরকারটা অবৈধ বা কেন্দ্রীয় সরকারটা অবৈধ, তার জন্য ফ্যাক্টস থাকতে হয়। আমি তোমাকে বলছি কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছে কেন? এসএসসি এতদিন অবধি বলেছে যে অযোগ্য যোগ্য সব কিছু করা যাবে না, সুপার নিউমেরিক পোস্ট গঠন করে দিচ্ছি, যারা যারা বাইরে আছে সবাইকে নিয়ে নাও। আজকে গুঁতোয় পড়ে এসএসসি গিয়ে বললো তো 7,000 পরীক্ষার 7,000 শিক্ষক, হ্যাঁ আমি তোমাকে বলছি 7,000 শিক্ষক শিক্ষিকা তারা অযোগ্য, এটা রাজ্য সরকার বললো তো। তাহলে বিকাশ ভট্টাচার্যকে যে এতদিন গালাগালি করে বলছিল, বিকাশ ভট্টাচার্য ইচ্ছা করে মামলা করে আটকে রেখে দিয়েছে, আজকে প্রমাণ হয়ে গেল তো যে 7,000 অযোগ্য। আমি জিজ্ঞেস করছি 7,000-এর কাছে কারা কারা এতদিন পড়াশোনা করেছে, তাদের কম্পেনসেশন কে দেবে? যে ছেলে মেয়েদেরকে 7,000 পড়াশোনা শেখালো তাদের কম্পেনসেশন কে দেবে? এর উত্তর আজ তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। কিন্তু প্রাক্তন বিচারপতির সঙ্গে একজন আইনজীবীর লড়াই, এ তো ভারতের ইতিহাসে বিরল। কিরকম লাগছে মানে এই লড়াইতে সামিল হতে পেরে একজন যোদ্ধা হিসাবে যদি বলি? আমি আমার সাথে কারুর কোনো লড়াই নেই। আমি নিজে দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে এইটুকুই বোঝবার আমি চেষ্টা করি আজকে আমি কতটা কি করতে পেরেছি, আগামীকাল কতটা কি করতে পারবো, কতটা বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো। যে যার মতো প্রচার করুক ভাই, আমার লক্ষ্য এখানে দাঁড়িয়ে আমি জিতবো। এবার এটা ঠিক, আমি জিতলে কাউকে তো হারতে হবে, সেটা স্বাভাবিক বিষয়। যে যার মতো লড়ছেন সে তার বিষয়। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সায়ন, লক্ষণ সেটের বদলা কি সায়ন বন্দ্যোপাধ্যায় নেবে, এই প্রশ্ন উঠছে। যে বেকার যুবকদের চোখের জল গড়িয়েছে, যে মানুষের জিনা হারাম করে দিয়েছে, এদের সবার বদলা আমরা নেব। এবং বদলা মানে গণতান্ত্রিক উপায়তে বদলা নেব, গণতান্ত্রিক উপায়তে বদলা নেব। যে ছেলে মেয়েদেরকে চোখের জল ফেলতে হয়েছে, সারদার টাকা যাদের জন্য লুট হয়েছে, দেশ আজকে যাদের জন্য অসুবিধায় রয়েছে, যারা ধর্মে ধর্মে ভাগ করেছে, যারা আজকে মানুষের মনে সাম্প্রদায়িক উত্তেজনা ঢুকিয়ে দিয়েছে, আমরা এদের সবার বদলা নেব, গণতান্ত্রিকভাবে নেব। একদম শেষ প্রশ্ন আজকের, তমলুকের যারা ভোটার রয়েছেন, যারা ভোট দেবেন 25 মে, তাদের উদ্দেশ্যে কি বলবে? যে অবশ্যই গণতান্ত্রিক অধিকার, কিন্তু কি এমন দেখবে যেখানে তৃণমূল কংগ্রেস বা বিজেপিকে ছেড়ে বা অন্য দলকে ছেড়ে বামেই তারা আস্থা রাখতে পারবে? আমি তমলুকের মানুষের উদ্দেশ্যে আপনাদেরকে একটাই খালি কথা বলবো, আপনারা 2019 সালে দিব্যেন্দুবাবুকে ভোটে জিতিয়েছিলেন ভরসা করে, পরে দেখলেন দিব্যেন্দুবাবু গোটা দলবল নিয়ে গিয়ে বিজেপিতে বসে পড়লেন। আজকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, তার যিনি অবজারভার, তার নাম রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে 2021 সালে বিজেপির প্রার্থী ছিলেন। খবরদার ভুল করেও তৃণমূলকে ভোট দেবেন না, কারণ তৃণমূলের হয়ে যে ব্যক্তি ভোট করাবেন আজ থেকে 1.5 বছর আগে তিনি নিজে বিজেপির নেতা ছিলেন। ফলত এই দল বদলের রাজনীতি চলছে। আপনারা এমন প্রার্থীকে ভোট দেন, প্রার্থী দেখে ভোট দিতে যান। ঢেঁড়স কেনবার আগে ঢেঁড়স ফাটিয়ে দেখেন, আলু কেনবার আগে আলু ফুটো কিনা ভালো করে দেখেন, মাছ কেনবার আগে কানকো দেখেন। প্রার্থীকে দেখে শুনে বুঝে তবে ভোট দিতে যাবেন। ভালো করে দেখুন যে প্রার্থীকে ভোট দিচ্ছেন আগামী 5 বছর তারা একই দলে থাকবে কিনা। ভালো করে দেখুন যে প্রার্থীকে ভোট দিচ্ছেন আগামী 5 বছর তারা দিল্লিতে গিয়ে দেশের আয়
আইন সম্বন্ধে কথা বলবার মতো জায়গায় থাকবে কিনা, যে প্রার্থীকে ভোট দিচ্ছেন তারা মানুষের পাশে থাকবে কিনা, কোনো জমিদারকে ভোট দেবেন না, যারা মাটিতে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করে তাকে ভোট দিন। আমি সায়ন ব্যানার্জি আপনাদেরকে অনুরোধ করছি, কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন, ঠকবেন না, দলবদল করব না, গিরগিটি হব না, আর চুরি দুর্নীতি করে আপনাদের মাথাও হেড করতে দেব না, এটাই মূল কথা। অনেক ধন্যবাদ সায়ন তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, এই তমলুকের বুকে কি তাহলে আবারও বামের ঘাঁটি শক্ত হবে কিনা, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই উঠছে। তবে সেটার তো অবশ্যই প্রভাব পড়বে 25শে মে ভোট বাক্সে। দেখতে থাকুন বাংলা জাগো।